এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধন, এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ তোলপাড় হচ্ছে। কেউ এর পক্ষে কেউ এর বিপক্ষে বলছেন। তো এছাড়া হচ্ছে আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে কে রাজা হবে, কে প্রশাসনে থাকবে, দেশ চালাবে কে, সেটা নির্ধারণ করবে সে দেশের জনগণ। তো সেই জনগণের মধ্যে একটা নির্দিষ্ট অংশ যাদের 18 বছর হয়ে গেছে এবং ভারতীয় নাগরিক, তাদের একটা তালিকা করা থাকে, তাদেরকে বলা হয় নির্বাচক মণ্ডলী বা ভোটার লিস্ট। সেই তালিকাভুক্ত লোকেরাই নির্বাচন করে তাদের পছন্দের লোককে ক্ষমতায় পাঠায়, তারাই আমাদের দেশ শাসন করে। তা এখন এই এসআইআর হচ্ছে এই যে ভোটার তালিকা, সেটার একটা সংশোধন হয়, সেটা বিশেষভাবে হচ্ছে। কারণ ভোটার তালিকার মধ্যে অনেক গরমিল থাকে, অনেক নোংরা ঢুকে থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। অর্থাৎ স্বচ্ছ ভোটার লিস্ট, যারা আমাদের দেশের প্রকৃত নাগরিক তাদেরই যাতে নাম থাকে, আর যাদের নাম থাকা অনুচিত তাদের নামকে ভোটার লিস্ট থেকে বের করে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা প্রশাসনিক প্রক্রিয়া। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তারা এটা করে থাকেন। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল 2002 সালে, তার 23 বছর পর আবার এখানে হচ্ছে। বিহারেও এসআইআর হয়ে গেল এবং নির্বাচন হয়ে গেল, অন্যান্য রাজ্যে হচ্ছে। তো এর আগে যখন হয়েছিল তখন এত শোরগোল হয়নি, কিন্তু এবার খুব শোরগোল হচ্ছে। তো শোরগোল কেন হচ্ছে? কেউ বলছে যে এসআইআর আমরা করতে দেব না, এসআইআর করলে রক্তগঙ্গা বইবে, এসআইআর করলে বিশেষ একটা রাজনৈতিক দলের লোকেদেরকে আমরা ধরে বেঁধে পিটিয়ে দেব, মারব, ইলেকশন কমিশন ঘেরাও করব, ইত্যাদি নানান কথা তো বলছে। তো এই সমস্ত কথাগুলো হচ্ছে অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী কথা। কিন্তু আমাদের দেশে সব কিছু বলেই পার পাওয়া যায়, তাই যে যা খুশি বলে যাচ্ছে। তো এসআইআরটা কি, যে আমাদের যে নির্বাচনে যে ভোটার তালিকা থাকে, সেখান থেকে এসআইআর পরে কী হবে? অর্থাৎ যারা এই 23 বছরে প্রচুর লোক তো মারা গেছে, তো তাদের লিস্টের নাম নিশ্চয়ই থাকবে না, তো তাদের নামকে ভোটার তালিকা থেকে বাদ দিবে। দ্বিতীয় হচ্ছে যে যারা একটা স্থান থেকে অন্য স্থানে চলে গেছে, তাদের এখানেও নাম আছে, ওখানেও নাম থাকতেই পারে ভুল করে, তো তাদের মধ্যে একটা নাম থাকবে আর বাদবাকিটা কেটে যাবে। তারপরে কিছু হচ্ছে ভুয়ো ভোটার, যারা আদৌ ভোটার নয়, অর্থাৎ ভোটার লিস্টের নাম চলে এসছে, সেই ভোটার লিস্টের নাম থাকা উচিত না, সেগুলোকে বাদ দিতে হবে। আর বাদ দিতে হবে কি, যারা আমাদের দেশে অবৈধ ভোটার, অর্থাৎ বিদেশ থেকে অবৈধভাবে আমাদের দেশে এসছে, তারা আমাদের দেশের নাগরিক নয়, যে কারণে হোক এই দুর্নীতিপরায়ণ নেতাদেরকে ধরে তারা আমাদের ভোটার তালিকায় নাম উঠিয়ে নিয়েছে এবং তারা আমাদের ভোটার হয়ে গেছে, এবং তারা আমাদের দেশে কে রাজা হবে সেটা তারা ঠিক করবে। এই সমস্ত কিছু সংশোধনের প্রয়োজন আছে বলে এই এসআইআর মাঝে মাঝে করা হয়। তো 23 বছর পর হচ্ছে, তো সেই নিয়ে শোরগোল তুলছে। এখন কথা হচ্ছে যে এই এসআইআর কি, যারা বলছেন তারা প্রথমেই বললেন যে বিরোধিতা শুরু করলেন যে এসআইআর হতে দেব না এবং কোনো কাগজ দেখাবো না। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে এসআইআর হচ্ছে, তারা কাগজ দেখাচ্ছে, বাধ্য হচ্ছে, অর্থাৎ এসআইআরকে তারা মেনে নিল। প্রথম দিকে বলেছিল যে এসআইআর হতেই দেব না, তারপরে একটু সুরটা নরম হলো, বলল এসআইআর হচ্ছে হোক, কিন্তু কোনো বৈধ ভোটার যেন নাম বাদ দেয়। তো নির্বাচন কমিশন কি বলেছে যে বৈধ ভোটার বাদ যাবে? বৈধ ভোটার বাদ যাবে কেন? কোনো বৈধ ভোটার বাদ যাওয়ার তো কথা নাই। তারপরে তিনি যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়াটা শুরু করেছে, সেটা তো খুব সুন্দর। প্রথমে ফর্ম দেওয়া হবে, তারপরে ফর্ম ফিল আপ করে তারা জমা নেবে, জমানোর পর সেগুলো ম্যাপিং করবে, ম্যাপিং করে পর যদি ঠিক থাকে সব ঠিক থেকে যাবে। তারপরে যাদের থাকবে না তাদেরকে সুযোগ দেওয়া হবে, তারা সেই ডকুমেন্ট সাবমিট করবে, ডকুমেন্ট দেওয়ার পর যদি ঠিক হয় তারা বৈধ ভোটার হিসেবে থাকবে, কোনো অসুবিধা কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই বৈধ ভোটার যারা আমাদের দেশে আছে তাদের কোনো চিন্তা নেই, অথচ রাজনৈতিক নেতারা ভয় ধরাচ্ছে যে এইগুলো করতে গিয়ে আপনাদের ক্ষতি হবে, এই দেখুন না দেশ থেকে তাড়িয়ে দিবে ইত্যাদি। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ভয় দেখানো হচ্ছে। তো আমরা দেখেছি যে আমার এক বন্ধু একটু মজা করার জন্য একজন মুসলিমকে বললো, এসআইআর হচ্ছে, তোমাদের তখন খুব বিপদ। তখন সে আত্মবিশ্বাসে বলছে যে আমাদের কিচ্ছু হবে না, ওই যান আপনারা মতুয়া টতুয়া আছে ওদেরকে দেখুন গা। তাহলে দেখুন তাদের মধ্যে কোনো ভয় নেই। এমনকি আইএসএফের যে নেতা, যে এমএলএ আছেন আমাদের পশ্চিমবঙ্গে, ভাঙড়ের এমএলএ, তিনি তো পরিষ্কার বলছেন যে আপনাদের বাপ ঠাকুরদারা এখানে বাস করেছেন, আপনারা বাস করেন, তোর ভয়ের কী আছে, কোনো চিন্তা নেই। তাহলে বহু মুসলিমরা বলছে যে এসআইআর হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, আমরা তো এই দেশের মানুষ, আমাদের ভয়ের চিন্তা কী? তো যারা এদেশের প্রকৃত নাগরিক তাদের তো ভয়ের কোনো চিন্তাই নেই।
তারা আবার আরেকটা জিনিস জানে, যেটা করে ওই মুসলিম ভোটদেরকে আতঙ্ক সৃষ্টি করে তাদের ভোটটা যাতে কী করে নেওয়া যায় তার চেষ্টা, এই হীন প্রচেষ্টা তারা করছে। শুধু তাই নয়, হিন্দুদেরকেও ভয় দেখানো হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আছে তাদেরকেও নাকি তাড়িয়ে দেবে, তারাও ভীত আতঙ্কিত হয়েছে, তাই তো আমাদেরকে তাড়িয়ে দেবে। কিন্তু না, 2024 সালের 31শে ডিসেম্বর প্রতি যে সমস্ত হিন্দুরা এসছে তাদের একজনও দেশ থেকে বাদ যাবে না, এটা পরিষ্কার করে বলা হয়েছে। অতএব ভয় কারণে যারা সত্যিকারের দেশের বৈধ নাগরিক তারা তো থাকবেই, এমনকি বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছে তাদেরও কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন প্রশ্ন উঠছে যে আমাদের দেশে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে গেছে। তো প্রথমে আমাদের দেশের কিছু সংবাদপত্র এবং রাজনৈতিক নেতারা এই যে অনুপ্রবেশ হয়েছে, অবৈধভাবে আমাদের দেশে ঢুকেছে, এটা তারা স্বীকারই করতো না। আজকে তাদের উচিত যে সত্যকে স্বীকার করে তারা যে ভুল করেছে সেটা স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। অর্থাৎ সংবাদপত্রের জগতের লোকেরা মেনে নিল যে অনুপ্রবেশ হয়েছে, রাজনৈতিক দলের লোকেরাও মেনে নিতে হয়েছে। ওই যে গর্তের মধ্যে কার্বলিক অ্যাসিড দিলে যেমন হয় না যে সাপগুলো বেরিয়ে আসে, ঠিক সেরকম এসআইয়ের ভরে এখন দেশ থেকে কাউকে তাড়াতে হচ্ছে না, নিজেরাই চলে যাচ্ছে, কারণ তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। আমরা দেখতে পাচ্ছি কত অবৈধভাবে আমাদের দেশে মানুষ ঢুকে গেছে, তারা এখানে থাকতো, কে 20 বছর, কে 15 বছর, কেউ 10 বছর, কে 4 বছর, কে 2 বছর ধরে এখানে থাকছে। তো এটা তো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে দুটো কথা, একটা শরণার্থী আর একটা হচ্ছে অনুপ্রবেশকারী। তো এই প্রসঙ্গে সিএ এনআরসির কথা চলে আসবে। পৃথিবীতে সব দেশে এনআরসি আছে, আর থাকবে না? আমাদের দেশে যারা বৈধ নাগরিক কারা তাদের কি নাম থাকবে না? এটা কি ভুল নাকি? পৃথিবীর সব দেশে আছে, তো আমাদের দেশে হলে ক্ষতি কী? সিএ একটা আইন আনা হয়েছিল, তাতে বলা হলো এটা বুঝতে হবে যে দেশ ভাগ হয়েছিল কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং ধর্মের ভিত্তিতে। সেই আইনে বলা হলো যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই যে প্রতিবেশী দেশগুলো আছে সেখান থেকে যদি সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি পার্সি, জৈন, তারা যদি ধর্মের কারণে অত্যাচারিত হয়ে দেশে আসে তাহলে তাদেরকে স্থান দেওয়া হবে। এবার প্রশ্ন হলো যে এর মধ্যে মুসলমানদের নাম নেই। তেমনি বলা হলো যে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে কেন মুসলিমদের না থাকবে না? তার জন্য দিল্লিতে দাঙ্গা হয়ে গেলো, অত লোকের মৃত্যু হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এটা ভুলে গেলে চলবে না যে ভারত বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে। মুসলমানরা বলেছিল যে আমরা আলাদা জাতি, ভারত হচ্ছে নাপাক ভূমি, অপবিত্র ভূমি, তাই আমাদের পবিত্র ভূমি পাকিস্তান চাই, তাহলে আমরা পাকিস্তান নিতে চাই। স্বাভাবিকভাবে সেই সাম্প্রদায়িকতার যুবকষ্টা আমাদের জাতীয় নেতারা হার মেনেছিলেন এবং সেদিন দাঙ্গা হাঙ্গামা করে হিন্দুর বুকে চাকু বসিয়ে হিন্দুদেরকে ভীত সন্ত্রস্ত করে গ্রেট কালকাটা কিলিংয়ের মতো ঘটনা ঘটিয়ে, নোয়াখালীর মতো দাঙ্গা ঘটিয়ে দেশভাগকে অসম্ভব বাস্তবে পরিণত করেছিল এবং তাতে দেশ ভাগ হয়েছিল এবং বাংলাদেশ, পাকিস্তান এবং হিন্দুস্তান নামক একটা দেশ তৈরি হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা স্বাধীনতার পর দেখলাম যে পাকিস্তান এবং বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুটো জায়গা থেকেই হিন্দুদেরকে মারা হলো, খুন করা হলো, ধর্মান্তরিত করা হলো। পাকিস্তানের যে অঞ্চলটা বর্তমানে আছে সেখানে প্রায় 20%, কম বেশি হতে পারে, তত হিন্দু ছিল, আর আজকে সেখানে 1%-এর নিচে নেমে গেছে। বাংলাদেশে 35% হিন্দু ছিল, পূর্ব পাকিস্তানে সেখান থেকে নামতে নামতে 5-7% দাঁড়িয়েছে। তো এই ব্যাপক হারে যে হিন্দুগুলো এরা গেল কোথায়? এদেরকে কিছু খুন করা হয়েছে, কিছু ধর্মান্তরিত করা হয়েছে, আর বেশিরভাগ মানুষ সব ভারতবর্ষে এখানে পালিয়ে এসছে তাদের আত্মরক্ষার জন্য, তাদের ধর্ম সংস্কৃতিকে বাঁচানোর জন্য। উল্টোটা আমরা যদি দেখি যে এখান থেকে যে সমস্ত মুসলমানরা সেদিন পাকিস্তানের দাবি করেছিল তাদের কিছু সংখ্যক মানুষ কিন্তু পাকিস্তানে চলে গেছে। তাদের সংখ্যাটা হয়তো এরকম হবে যে 10 জন যদি ওপার বাংলা থেকে হিন্দুরা আসে তো এপার বাংলা থেকে 2 জন, এপার ভারতবর্ষ থেকে 2 জন হয়তো পাকিস্তানে গেছে। বেশিরভাগ অংশটা যারা পাকিস্তানের দাবি করলো তারা কিন্তু দেশ থেকে চলে গেল না, এখানে থেকে গেল। এর কারণ তারা বুঝতে পেরেছিল যে অত লোককে ওখানে স্থান দেওয়া যাবে না, তাই যেতেও পারবে না তারা, তাই তারা এখানে থেকে গেল। এবার অনেকে এটা ব্যাখ্যা করে যে তারা ভারতকে তাদের নিজের মাতৃভূমি বলে মনে করে এখানে থেকে গেল, কিন্তু এই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। যারা সেদিন বলেছিল যে আমরা পাকিস্তান চাই, তাহলে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত ছিল, তাহলে কোনো সমস্যা থাকতো না, কিন্তু তারা গেল না, তারা এখানে থেকে গেল। আচ্ছা, মানলাম থেকে গেল, ঠিক আছে, তাহলে ওখানেও হিন্দু মুসলিম থাকলো, এখানেও হিন্দু মুসলিম থাকলো, দুটো আলাদা রাষ্ট্র হলো, আর একটা প্রশাসন হলো, ঠিক আছে, কিন্তু সেখানে যদি সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারতো তাহলে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আমরা দেখছি ধারাবাহিকভাবে পাকিস্তান, বাংলাদেশ, এই দুটো অঞ্চলে হিন্দুদেরকে অত্যাচার করে সেখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। তো পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, তার একটি দেশও ধর্মনিরপেক্ষতা নেই। মুসলিমরাই মুসলিমদেরকে স্থান দিচ্ছে না। যেমন
মায়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিলো, বাংলাদেশ বলছে অসহ্য, থাকতে আমরা সহ্য করতে পারছি না। তাহলে মুসলিমরা মুসলিমদের দেশে স্থান পাচ্ছে না কেন? তারা ভারতবর্ষে চলে আসছে কেন? আফগানিস্তানের লোকেদেরকে পাকিস্তান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে সৌদি আরবে বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারী মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো মুসলিমরা মুসলিম দেশে যাবে, এটাই তো স্বাভাবিক। তো মুসলিমরা যারা বলল যে আমরা হিন্দুদের অত্যাচারে অত্যাচারিত, নিষ্পেষিত, অথবা আমাদের আলাদা দেশ চাই, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, তাহলে সেই মুসলমানরা পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসছে কেন? আসা তো উচিত নয়। উচিত কাদের? যারা আসবে তারা বাধ্য হয়ে হিন্দুরা আসবে। তাই হিন্দুদেরকে এখানে যদি আমরা স্থান না দিই, তাহলে কোথায় তারা স্থান পাবে? পৃথিবীতে একটা মাত্র ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর নেপাল, আর সেই দুটোই হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। তো পৃথিবীতে কোথাও যদি হিন্দুরা আক্রান্ত হয়, ধরি ওনাকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশ, আমেরিকা, রাশিয়া, ইউরোপ, যেখানেই হোক না কেন, হিন্দুরা একমাত্র ভারতবর্ষেই ফিরে আসবে। কেন? হিন্দুদের কাছে ভারতবর্ষটাই হচ্ছে তাদের একটা স্বাধীন পছন্দের জায়গা। অতএব এই যে সিএ হয়েছিল, এটা ঠিক হয়েছিল, এবং সিএর ওপরে ভিত্তি করেই বলা হচ্ছে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতবর্ষে বাংলা এসছে, তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। তো তারা কেন আমাদের দেশে থাকবে? তারা কেন আমাদের দেশে আসবে? আমরা কি ভারতবর্ষ কি ধর্মশালা নাকি যে আসবে সেই থাকবে? এটা গেল একটা কারণ। দ্বিতীয় কারণ, আমরা সকলেই জানি যে দেশভাগ যখন হলো তখন মুসলিম সংখ্যাধিক্যের কারণেই কিন্তু দেশভাগের দাবি উঠেছিল। সেইভাবে যদি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা যদি মুসলিম অধ্যুষিত রাজ্য হয়ে যায়, তাহলে এই দেশটা তো এখানে থাকবে না। আমরা ঘরপোড়া গরু, সিঁদুরে মেদলেকে ভয় পাই। আমরা ওপার বাংলা থেকে মুসলিমদের অত্যাচারে পারে এসেছি, তাহলে এখানেও যদি মুসলিমদের আবার সংখ্যা বেড়ে যায়, তাহলে এখান থেকেও তো আমাদের উদ্বাস্তু হতে হবে। তাহলে আমাদের তো নিজস্ব কোনো একটা ভূমি থাকবে না, পৃথিবীতে হিন্দুদের কোনো ভূমি থাকবে না, তাহলে আমরা কোথায় যাব? সুতরাং যারা অনুপ্রবেশকারী তাদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের এই রাজনৈতিক ভোট ভিখারি ক্ষমতালোভী নেতারা এই অবৈধভাবে যারা আসছে তাদেরকে এখানে স্থান দিতে যাচ্ছে, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড সব করে দিচ্ছে, এবং তাদেরকে যাতে বহিষ্কার না করা হয় তার জন্য তারা চেষ্টা করছে। তারা তাদের ব্লক ভোট, এক তো নেত্রী বলেই দিল যে বাংলাদেশ থেকে যারা আসছে ওর কাছে যান, সব করে দেবে। এটা তাকে কে অধিকার দিয়েছে? বিদেশ থেকে যারা অবৈধভাবে আসবে এখানে তারা স্থান পেয়ে যাবে। আর বামপন্থী নেতাদের একটা অদ্ভুত ব্যাখ্যা, বলছে তারা গরিব মানুষ, তাদেরকে এখান থেকে তাড়ানো যাবে না। তো গরিব মানুষ সেদিন মনে ছিল না? দেশভাগ যেদিন হয়েছিল সেদিন এই বামপন্থীরাই তো মুসলিমদের পক্ষে কথা বলেছিল যে তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার জন্য পাকিস্তান দিয়ে দেওয়া। তাহলে সেই পাকিস্তান থেকে তারা কেন এই দেশে আসছে? আর গরিব বলে সেই গরিব হওয়ার জন্য তারাই দায়ী, তারা তাদের ভাগ নেবে, আমরা কেন নেব? আজকে ভাবুন তো, একটা গ্রামের মধ্যে 10 জন লেবার আছে, সেখানে বাংলাদেশ থেকে যদি 10 জন মুসলিম এসে চলে আসে, তাহলে 20 জন লেবার হয়ে গেল। 20 জন লেবার হলে তারা যে 500 টাকা করে প্রতিদিন পেত, তারা যদি সবাই কাজ পায় তাহলে তাদের দৈনিক মজুরি 250 টাকা হয়ে যাবে। কিংবা তাদেরকে যদি সস্তায় কাজ করাতে যায়, তাহলে যারা স্থানীয় লোক তারা কাজ পাবে না। তাহলে আমরা আমাদের দেশের যে মানুষ তাদের পেটে আমরা লাথ মারছি না? তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা? তাহলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করতে গেলেও তো এই অনুপ্রবেশকারীদের আমাদের এখানে থাকতে দেওয়া উচিত নয়। আর মানবতার কথা বলে লাভ নেই। যে দেশ থেকে তারা আসছে সেখানে কি করছে আমরা দেখেছি, সেখানে হিন্দুদের প্রতি কী অত্যাচার হচ্ছে, সেই ব্যাপারে আমাদের দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতা যারা, তাদের কোনো চিন্তা নেই। তো তারা আমাদেরকে, হিন্দুদেরকে মারছে ওদের দেশে, আর ওরাই আবার হিন্দুস্থানে চলে আসছে। তো এটার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? ও গরিব বড় লোকের তত্ত্ব নয়, আছে গাজওয়া হিন্দের চিন্তা। ইসলামিকরা বিশ্বাস করে সারা পৃথিবীকে আমরা একদিন শরীয়তে শাসনে আনবো। সুতরাং ভারতবর্ষের বুকে মুসলিমদের সংখ্যা বাড়িয়ে এই দেশটাকে দখল করে নাও, এইটাই উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য নিয়ে তারা এখানে আসছে, আর এখানে এসে থেকে এই দেশটাকে, এই দেশের সংখ্যা তাদের বাড়িয়ে তুলছে। বাংলাদেশের তো একজন বলেই দিল যে আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, এই লেবার ক্লাসকে আমরা উত্তর পূর্বাঞ্চলে সব পাঠিয়ে দেবো, আর দিয়ে গোটা দেশটাকে আমরা একদিন দখল করে নেব। তো হিন্দুদের সচেতন হতে হবে। আজকে যে এসআইআর হচ্ছে এটা অত্যন্ত জরুরি, এটা হওয়া উচিত, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। 23 বছর পর হচ্ছে, এটাই ভুল। প্রতি 5 বছর অন্তর হওয়া উচিত, যাতে একটা অবৈধ নাগরিক আমাদের দেশে না থাকে। আর এই প্রসঙ্গে বলি, যারা আমাদের দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা এদেশের প্রকৃত নাগরিক, তাদের কোনো ভয় নেই। আর ভয় নেই কোনো হিন্দুর। কোনো হিন্দু 2024 সালের 31শে ডিসেম্বর বলছে তাদের কোথাও বিতাড়িত হতে হবে না। অতএব অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা সত্যিকারের দেশের নাগরিক তারা দেশ থাকবে, কিন্তু যারা অবৈধ নাগরিক তাদের দেশ থেকে বহিষ্কার করতে হবে। এই আবেদন রাখছি। আমরা এসআইআর সম্পর্কে সঠিকভাবে জানব, বিভ্রান্তিকর অপপ্রচার আমরা চালাবো না।
দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের স্বার্থে, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কারণে, বিশেষ করে হিন্দুদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে এসআইআর অত্যন্ত জরুরি। শরণার্থীরা এখানে স্থান পাবে, অনুপ্রবেশকারীরা এখানে বিতাড়িত হবে বলে আমাদের আশা। নমস্কার।